ইংল্যান্ডে চলছে এখন মহিলাদের বিশ্বকাপ। আমি চট করে একটা রাউন্ড আপ করে দিই যে বিশ্বকাপে এখন অবধি আমার মানে যেটা অবজার্ভ করলাম সেটা কী অবজারভেশন ছিল এবং তাতে ভারতের কতটা সম্ভাবনা আছে এই বিশ্বকাপ জেতার। প্রথম কথা বলছি যে ভারতের কথা আসার আগে আমার কাছে মনে হয়েছে এই বিশ্বকাপে যারা টপ ফর্মে আছে যে তিনটি দল বা যে আড়াইটি দল, তারা হচ্ছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং কিছুটা হলে সাউথ আফ্রিকা। ভারতকে টপ ফর্মে থাকা দল হিসেবে কেন বললাম না, কারণ ভারত যে ধরনের ডেলিভারি করে যে ধরনের ম্যাচগুলোতে, সেই ধরনের ডেলিভারি দেখিনি এখন অবধি। ভারত যে তিনটে ম্যাচ খেলেছে তাদের মধ্যে একমাত্র ভারতের স্ট্যান্ডার্ডের যে প্রতিপক্ষ তারা ছিল সাউথ আফ্রিকা। কারণ ভারত চিরকালই পাকিস্তানকে হারিয়েছে, পাকিস্তান চিরকালই ভারতের থেকে একটা নিচু স্তরের দল, এবং বাংলাদেশের সঙ্গেও ভারত একটা ধারে কাটে কিনা জানি না, বাট ভারে কাটে। একটা মনস্তাত্ত্বিক প্রেশার থাকে বাংলাদেশের ওপর সবসময়, তো সেই জায়গা থেকে ভারত জিতেছে। বাংলাদেশ যদি একটু অন্যরকমভাবে খেলতো, একটু যদি ওদেরও কিছু কিছু বেসিক জায়গা থেকে অনেক নড়বড়ে জায়গা ছিল বলেই হয়তো হেরে গেল, বাট সেটা ঠিক আছে, কী হলে কী হতো সেই নিয়ে ভেবে লাভ নেই। তো এই দুটো ম্যাচে ভারত জিতেছে। নেদারল্যান্ডসের সঙ্গে জেতাটাও দেখুন আপনারা, মোটামুটি এমন নয় যে থার্ডিং উইন হয়েছে ঠিকই, 100 কাছাকাছি রানে জিতেছে ঠিকই, আর একটু বেটার হতে পারতো, বাট ঠিক আছে, দ্যাটস ফাইন। সো নেদারল্যান্ড এখানে আলোচ্য বিষয় না, আর ওদিকে আপনার বাকি দুটো দলও নয়। তো যে কটা দলকে ভারত হারিয়েছে তার সবাই ভারতের থেকে নিম্ন মানের দল। ভারতের সমমান বা ভারতের থেকে উচ্চমানের দল একমাত্র ছিল সাউথ আফ্রিকা, তার কাছে হেরেছে। এবং সেই ম্যাচটাতেও দেখুন যে কীরমভাবে হেরেছে। এই যে ম্যানেজন কাপের যে ইনিংসটা, সেই ইনিংসটা হতে দেওয়াটা, সেটা কি ইচ্ছাকৃতভাবে তো হতে কেউ দেয়নি, সেটা অপারগ হয়ে দিতে হলো কেন, কোন জায়গায় ওয়ে উই ওয়েন্ট রং। ঠিক আছে, আমাদের রানটা কি যথেষ্ট ছিল, সেটাও একটা প্রসঙ্গ। যাই হোক, আমার যেটা মনে হয়েছে যে ভারতের যেটা সবথেকে বড় সমস্যা সেটা হচ্ছে ফিটনেসের। চিরকাল ছিল, আজও আছে, কালও ছিল, এবং ভবিষ্যতে হয়তো থেকেই যাবে যদি এটা নিয়ে কোনো কাজকর্ম করা না হয়। ভারতীয় দলের ফিটনেসের সমস্যা হচ্ছে, আপনি যদি দেখেন, একটা হচ্ছে ফিটনেসের সমস্যা, আর একটা হচ্ছে আপনার ট্যালেন্টের অভাব। ভারতীয় দলে যে 5 জন ব্যাটারের ওপর ভর করে আপনি দল গড়েছেন, কারণ 5-এর পর আর ব্যাটার নেই, কালা পাতালা, স্মৃতি মান্দানা, শেফালি ভার্মা, জেমিমা রড্রিক্স, ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর এবং রিচা ঘোষ। এই তো আপনার ব্যাটার হিসেবে যারা মোটামুটি দলকে টানবে। আর এদের থেকেও খুব একটা পিছিয়ে নেই যে ব্যাটার, সেটা হচ্ছে দীপ্তি শর্মা ডেলিভার করে, সো উই ক্যান অলসো কনসিডার হার ইন দ্য শো। এবার হচ্ছে আজকের এই ভারতীয় দলের প্লাস পয়েন্টস মাইনাস পয়েন্টস কী, সেটা আপনারা সবাই মোটামুটি জানেন। ভারতীয় দলের গভীরতার অভাব, 5টা উইকেট পড়ে যাওয়ার পর আর ব্যাটার নেই, কোনো ভালো অলরাউন্ডার নেই। দীপ্তি শর্মা একম অদ্বিতীয় অলরাউন্ডার, সেই আজও ছিল, কালও ছিল, পরশুও ছিল, এরপরে এখনও অলরাউন্ডার এলো না। পূজা বাস্ত্রাকার ছিল, সেই পূজা বাস্ত্রাকারকে আমরা হারিয়ে ফেললাম। এবার যদি আপনারা দেখেন ভারতীয় ব্যাটিং শক্তি, ভারতের স্মৃতি মান্দানা এবং শেফালি ভার্মা, এরা দুজন যদি খুব ভালো একটা স্টার্ট দেয়, এবং সেই স্টার্টটা ভালো মানে 75-এর আগে উইকেট পড়া চলবে না, অ্যাটলিস্ট 70 রানের ওপরে রান করতে হবে, সেটা তবে একটা ভালো স্টার্ট। তার মানে এই নয় এটা 140-এ চলে যাবে রানটা, তারপরে আবার কোলাপস হতে পারে, বাট ওই স্টার্টটা দরকার কুইক টাইমে। মানে ধরুন আপনি 6 ওভারে 60 রান বা 50 রান এরকম একটা যদি করতে পারে, তাহলে 8 ওভার নাগাদ, 8-9 ওভারের মধ্যে যদি 75 রানে আসতে পারে, তাহলে একটা ভালো স্কোরের যাওয়ার চান্স রয়েছে। এরপরে যেটা, একটা দলের ক্যাপ্টেন যদি দিনের পর দিন রান না করে থেকে যায়, কিংবা এমন একটা রান করে থাকছে যেটা ওই মানে স্ট্রাইক রেট হচ্ছে 100 বা স্ট্রাইক রেট 110, এই দিয়ে জেতা যাবে না। দেখুন, ক্যাপ্টেন্সি দুরকমভাবে তো হয়। একটা হচ্ছে আপনি বিশেষ করে মাঠে একটা লিডারশিপ করতে গেলে, পেতে গেলে অনেক সময় আপনাকে সামনে থেকে কিছু রান, কিছু ভালো কিছু করতে হয়। হরমনপ্রীত কৌর বহুদিন ধরে রান পায় না, যখন রান পায় তখন সেটা অপ্রয়োজনীয়, বা একটা খুব ভালো উইকেটে সবাই পাচ্ছে, ও পাচ্ছে, এরকম। মানে আমি ম্যাচ উইনিং কথা বলছি। তারপরে ধরুন ওর যে ম্যাচ উইনিং রানিং বিটুইন উইকেটস ভালো না সেরকম, সবসময় দেখবেন একটা জগিং মোড রানিং বিটুইন উইকেটস করছে, কারণ বয়স হয়ে গেছে অনেক। কিন্তু যদি সেখানে বয়স তো অনেকেরই হয়েছে, সোফি ডিভাইনেরও বয়স হয়েছে, সেও তো বলে 4-6 মারছে। সুতরাং ওইটা ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হচ্ছে যে আপনার দলের উপযোগিতায় আপনি কী রানটা দলে টেবিলে ফেলছেন, এবং সেটা স্ট্রাইক রেট কী আছে। ওই স্ট্রাইক রেটটাতেই কিন্তু
গন্ডগোল হয়ে যাচ্ছে। আপনি হয়তো বলতে পারেন কেন দাদা সেদিন করে 40 রান করলো, 50 রান করলো, 60 রান করলো, কিন্তু ওই 60 রানটা যদি 30 বলে না করতে পারে বা 40 বলে না করতে পারে, তাহলে ওই 60 রানটার কোনো দাম নেই। দাম নেই মানে এক রকমের দাম আছে, কিন্তু ম্যাচ উইনিং ওগুলো হয় না, ওগুলো রান অ্যাকোমুলেটেড হয়। 60 বল যদি আপনি 55 বলে 60 রান করেন, ওই বলে ওই টি-20তে এখন সে ঘরানা খেলা চলে গেছে। কারণ টি-20তে এখন মোটামুটি ভালো টিমগুলো সব 180-র ওপরে রান করছে। তো 180 মানে 9 রান পার ওভার। তো 9 রান পার ওভার মানে হচ্ছে 150 স্ট্রাইক রেট। তো 150 স্ট্রাইক রেট মানে আপনাকে 30 বলে 45 রান করতে হবে, তাই তো? 40 বলে 60 রান করতে হবে। তো 40 বলের ওপরে 60 রান হয়ে গেলে ঠিক দাম কাজে আসছে না। এইবারে আসুন জেমাইমা রড্রিগস, তারও সেই একই অবস্থা। জেমাইমা রড্রিগসের একটা প্লাস পয়েন্ট ছিল যে রানিং বিটুইন উইকেটস ভালো, কিছু গ্রামাটিক্যাল, কিছু ড্রাইভ কাট এগুলো ভালো, কিন্তু কেন জানি না এখন মানে কিছু কিছু বাজে শট মারছে অত্যধিক। নিজের লিমিটেশনের মধ্যে থেকে যদি মানুষ খেলে তাহলে দেখবেন অনেক বেশি রান করবে মানুষ। কিছু অপ্রত্যাশিত কিছু গিমিক্যাল খেলা খেলতে গেলে কিন্তু টু লেট নাও, এখানে এসে করাটা খুব টাফ, স্পেশালি যখন আপনার টিম আন্ডার প্রেশার রয়েছে, আপনার উপর ভরসা করে আছে। আমরা অস্ট্রেলিয়াকে কপি করতে যাই ঠিকই অনেকগুলো ক্ষেত্রে, কিন্তু অস্ট্রেলিয়ার ব্যাটিং ডেপথটা প্রায় 8 নম্বর অবধি। একটা ওয়ারহ্যাম লেগ স্পিন বল করে, ওয়ারহ্যাম সেও মানে ধুমায় 26, 27, 28 রান করে চলে যাচ্ছে, সে ব্যাট করে নাম্বার 8-এ, নাম্বার 9-এ। তাহলে এই ডেপথটা যদি আপনার না থাকে, সেখানে আপনার একটা উইকেট মাঠ করে হারিয়ে ফেলা, জেমিমা রড্রিগসের উইকেটটা হারিয়ে ফেলা কিন্তু ভাইটাল। তাহলে আমরা 4 জনের কথা বলে ফেললাম ইতিমধ্যে। এবার এলো 5 নম্বর রিচা ঘোষ। রিচা ঘোষ একটা কনফিউজ জায়গায় দাঁড়িয়ে আছে, ফিটনেসটা অত্যন্ত খারাপ অবস্থায় চলে গেছে। এই যে আবারও বলি, আমাদের পুরো ট্যালেন্টের ওপর আমরা ভরসা করে এগিয়ে যাই ঠিকই, কিন্তু ক্রিকেট এখন আর শুধু ট্যালেন্টের ওপর আর চলে না। অনেক নন ট্যালেন্টেড সাইড, তার একটা বিরাট উদাহরণ হচ্ছে আপনি দেখুন যে স্ট্র্যাটেজিক্যালি কীরকম খেলে আয়ারল্যান্ড জিতলো ভারতের সঙ্গে প্রথম ম্যাচটা। তো এই খেলাটায় আমার মনে হয় যে ভারতের এই 5 নম্বর জায়গায় রিচা ঘোষের ওই খেলাটা তো রিচা ঘোষের নেই, যেখানে সিঙ্গেলটা অন রাখবে, যেটা বিরাট কোহলির মধ্যে আমরা পাই। বিরাট কোহলি এত ইফেক্টিভ কেন ওয়ানডেতে, ওডিআই সাদা বলের ক্রিকেটে এত এফেক্টিভ বিরাট কোহলি ছিল কেন? ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এভার বলা হয় কেন? ও আপনাকে মাঠে নেমে পাগল করে দেবে, জাস্ট পাগল করে দেবে, কারণ কনস্ট্যান্ট দৌড়ে যাচ্ছে। এক নিচ্ছে, যেটা এক হয় না সেটা এক নিচ্ছে, যেটা 2 হয় না সেটাই 2 নিচ্ছে। এটাই তো বিরাট কোহলির বিরাট একটা সাকসেস প্রিন্সিপাল। সেটা করছে কি করে বিরাট কোহলি? বিকজ অফ ফিটনেস, নাথিং এলস। এটা কোনো ট্যালেন্টের ব্যাপার না, কিন্তু ও পারছে করতে, আপনি পারছেন না। আপনার ইচ্ছা আছে, উপায় নাই, স্বাদ আছে, সাধ্য নেই। যত দিন যাচ্ছে তত রিচা ঘোষ স্লথ হয়ে পড়ছে, তত আনফিট হয়ে পড়ছে। আমি জানি না ইন্ডিয়ান টিমের ফিটনেসে কে আছে, ডায়েটিশিয়ানে কে আছে, তারা কি করছেন না করছেন জানি না, বাট শি ইজ পুটিং অন ওয়েট এভরি সিঙ্গেল ডে। অ্যান্ড is she suffering from something, some condition? I don't know, because এই বয়সটা তো অল্প, ও একটা কম্পিটিটিভ ক্রিকেটে আছে, একদম হাইয়েস্ট লেভেল অফ উইমেন্স কম্পিটিটিভ ক্রিকেট। আর এই প্রশ্নগুলো তো আসবেই ভাইটি বা বোনটি। তার কারণ হচ্ছে আমরা ছেলে, নারী, পুরুষ 2 দলকে সমান টাকা দিচ্ছি, দে আর প্রফেশনাল, সো দে হ্যাভ টু ডেলিভার, কান্ট গো অন লাইক দিস। এবার ধরুন ওর যে হিটিং এবিলিটি আছে, এই হিটিং এবিলিটিটা হচ্ছে সবই হাঁটুর নিচের বল, শর্ট বল তো মারতে পারে না। তো আপনি কখনো দেখেছেন রিচা ঘোষকে হুক পুল করে শর্ট বল মারতে? সব দেখবেন ওই মিড উইকেট দিয়ে, আর নইলে কাভার দিয়ে, রাইট? মানে কাভার থেকে মিড উইকেটের মধ্যে। এবার সেই বলটা যখনই ওকে দিচ্ছে না, ওকে যখন হাত খোলার জায়গা দিচ্ছে না, ধরুন ওকে চেঞ্জ অফ পেস করছে, শর্ট বল দিচ্ছে, করছে, তো ও বসে আছে কখন একটা হাফ ভলি দেবে। ঠিক শিবম দুবের মতো অবস্থা, কিন্তু শিবম দুবের একই অবস্থা, কবে একটা হাফ ভলি দেবে তবে উনি 6 মারবেন, তার আগে শর্ট বল দিলে ওর হয়ে যাচ্ছে, 4-5টা শর্ট বল দিলে কিন্তু ওর রিদম হারিয়ে ফেলছে। কালকে যে আউটটা হয়েছে, মানে আয়ারল্যান্ডের সঙ্গে যে আউটটা হয়েছিল, ওই একইভাবে রিদম আসছে না, একটা হট করে স্লোয়ার বলও ঠিক না, মিডিয়াম পেস বল ছিল ওটা, কী খেললো জানি না। এনিওয়ে, কামিং ব্যাক টু দিস, সো দিস ইজ হাউ ইট ইজ। এইবারে ধরুন যে জেমিমা রড্রিগস খেলবে না ইয়াস্তিকা ভাটিয়া খেলবে, সেটা হচ্ছে মাঝে মাঝে। আচ্ছা, যখন ইয়াস্তিকা ভাটিয়া খেলছে, ধরুন ইয়াস্তিকা ভাটিয়া বলুন, এই 4 জনকে আমি একই স্তরে রাখবো। কারা কারা? ইয়াস্তিকা ভাটিয়া, রিচা ঘোষ, শেফালি বর্মা, অ্যান্ড কিছুটা হলো স্মৃতি মান্দানা, ঠিক আছে? ইনফ্যাক্ট হরমনপ্রীত কৌর রাখা যায়। কিসে বলুন তো? ফিটনেসে। তবু তো হরমনপ্রীত কৌরের বয়স হয়েছে, সো শি হ্যাজ অ্যান এক্সকিউজ, সো নো ইস্যু উইথ দ্যাট, সো লেটস কিপ হার আউট অফ দি স্টোরি।
স্মৃতি মান্দানাও যে খুব ইয়াং কোনো জায়গা আছেন তাও না, ওনারও একটা বয়সের চাপ আছে, আমি তাও রাখলাম সাইডে। কিন্তু এই ইয়াস্তিকা ভাটিয়া, এই শেফালি ভার্মা, এই রিচা ঘোষ, এরা সব 18, 19, 20, 21, 22 বছরের দোরগোড়ায় ঘোরাঘুরি করছে, তাই তো, যতদূর আমি জানি। তাহলে একটা আর্লি 20s মেয়ে যে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে, যে ছেলেদের সঙ্গে সমান পেমেন্ট তাদেরকে দেওয়া হচ্ছে, এত কিছুর মধ্যে দাঁড়িয়েও তারা যে তাদের মধ্যে সেই ফিটনেস আসছে না, তাদের মধ্যে সেই ফিজিক্যাল স্ট্রেংথ আসছে না, টেনাসিটি আসছে না, তারা দৌড়তে পারে না। যখন দৌড়োয় দেখে মনে হবে পাড়ার কোনো মেয়ে দৌড়চ্ছে, মানে দৌড়োর মধ্যে কোনো অ্যাথলেটিজম নেই। যে দৌড়নোটা আপনি জেমিমা রড্রিগসের মধ্যে দেখতে পাচ্ছেন, বা রাধা যাদবের মধ্যে দেখতে পাচ্ছেন, বা ক্রান্তি গৌড়ের মধ্যে দেখতে পাচ্ছেন, সেইটা কিন্তু আপনি ইয়াস্তিকা ভাটিয়ার কাছ থেকে কোনোদিনই পাবেন না। সেটা কিন্তু আপনি শেফালি ভার্মার কাছে কোনোদিনই পাবেন না, ঠিক আছে? সবসময় দেখে মনে হবে ক্লান্ত, সবসময় দেখবেন ক্লান্ত। সো দিজ আর দ্য থিংস আই এম টকিং অ্যাবাউট। তো ওই যে দৌড়টা নেই, ওই যে রান, ওই যে বিজি ক্রিকেটটা নেই, ইন্ডিয়ান টিমে কোনো বিজি ক্রিকেটার নেই, একমাত্র জেমিমা রড্রিগস ছাড়া কারুর মধ্যে আমি দেখি না ক্রিকেটের একটা বিজিনেস থাকা। আপনি দেখবেন ক্রিকেটে 5 রান করলো আর 25 রান করলো আর 50 রান করলো, জেমিমা রড্রিগস কিন্তু একটা বিজি ক্রিকেট খেলে, এবং ওর লিমিটেশন আছে, ওর শরীরে পাওয়ার ওইরকম লেভেলের নয়, অফ স্ট্যাম্পের কাভারের ওপর দিয়ে 4-6 মেরে দেবে বলে তা তো না, কিন্তু তার মধ্যেও কিন্তু 4-6 মারে, পিওরলি টাইমিংয়ের ওপর ভর করে। কিন্তু যতক্ষণ ও সেট হচ্ছে ততক্ষণে কিন্তু ও সিগনেসগুলো নেয়। কিন্তু এখন কি হচ্ছে, এমন এমন সময় ওকে নামতে হচ্ছে, বা এমন এমন বাজে বোলিং হয়েছে, আমাদের বোলিং বাজে হচ্ছে, আমাদের ফিল্ডিং বাজে, দেখেছেন আপনারা 100-180 রান ফান করে দিচ্ছে লোকজন। তো সেই জায়গায় যদি হায়ার টার্গেট হয়ে যায়, ইফ ইউ আর ফেসিং আ হাই টার্গেট, তখন তো ওই রানের প্রেশারটা থাকছে, তখন ওই রিভার্স সুইপ মারবো, এই করবো সেই করবো, কিছু রাশ অফ ব্লাড শট খেলছে, আউট হচ্ছে। সো ইটস আ ভেরি ভেরি আনপ্রেডিক্টেবল জায়গায় ভারতীয় ক্রিকেটটা দাঁড়িয়ে আছে, মহিলাদের ক্রিকেটটা এই এই বিশ্বকাপে, যে আপনি এক্সপেক্ট করতে পারছেন না ভালো খেলছে হট করে একটা ভাজা শট খেলে ফেলবে, মানে এমন শট যেটা খাওয়ার দরকারই ছিল না। মানে ধরুন কভার ড্রাইভে 4 মেরেছে, তারপরে বলটা রিভার্স সুইপ করে পয়েন্টে ক্যাচ দিয়ে চলে আসছে। আমার কি এটা তো ভালো গেছে সামনের দিকে, এবার ওটাকে তুলে মারলে আরও 4 হতে পারে, তো কাভারের ওপর দিয়ে মারলে, সেদিকে না গিয়ে। তাহলে শটের বৈচিত্র্য লিমিটেশন আছে কি, তার জন্য কি এটা হচ্ছে? আবার ওদিকে ধরুন আপনি যদি ওইভাবে দেখেন যে আপনার ফিটনেসের অভাব, হারমানপ্রীত কর, মানে সূর্য কবে অস্ত যাবে আমরা কেউ জানি না, বাট এই সূর্য তো অস্ত যাচ্ছে না। এবং ইয়েস, শি কামস আপ উইথ সাম গুড ইনিংস, ডোন্ট গেট মি রং, ইয়েস শি ইজ এ গুড ব্যাটার, ইয়েস শি হ্যাজ ট্যালেন্ট, আই এম নট ডিনাইং অল অফ দ্যাট, আই এম জাস্ট সেইং ক্রিকেটে না ব্যক্তি পূজা চলে না। জানেন ও কী করেছে, জানেন ও কত বড় প্লেয়ার ছিল, এইসব দিয়ে যারা ক্রিকেটটা যদি চালাতে যান, তাহলে বেশি দিন ক্রিকেট আপনার উপরের লেভেলে থাকবে না, তাই না? এগেন দ্য লিমিটেশন ইজ এদের রানিং বিটুইন উইকেটস নেই, তাহলে 4-6 মন নিতে হচ্ছে। T20 যারা রেগুলার ভালো খেলে বা জেতে, তারা T20-তে 4-6, ওই ইন্ডিয়ার উইকেট কিন্তু পাবেন না। এই যে ইন্ডিয়ার পুরুষ দল আয়ারল্যান্ডে গিয়ে নাকানি খেলো, জাস্ট বড় মাঠ, স্ট্র্যাটেজির অভাব, আর অপোনেন্টের ভালো স্ট্র্যাটেজিতে বল করা, দে ডোন্ট কেয়ার অ্যাবাউট কে কত বড় প্লেয়ার ব্যাট করছে, জায়গায় জায়গায় বল করেছে, ডেবিউট্যান্ট এসে 3-4টে উইকেট নিয়ে চলে গেছে, এইসব হয়েছে। সো বড় মাঠে খেলাও যদি হয়, আন্ডার প্রেশার, উইকেটটাও এখন রেসপন্সিভ উইকেট, ভালো ফিল্ডিং সাইড, অপোনেন্টের ফিল্ডিং সাইড, আমাদের সাউথ আফ্রিকা ভালো ফিল্ডিং সাইড, ভালো বোলিং একটা কত ভালো, বালা যে ভালো বল করে লেফট আর্ম বোলার, তারপরে ট্রয়ও যে সে ভালো বল করে, কাপ ভালো বল করে, দিস ইজ এ গুড ভেরি ব্যালেন্স টিম। ব্যাটিংয়ে তো উলভার্ট ভালো ব্যাটার, ওদিকে ওই ডি জর্জ নাকি না মেয়েটি, সে ভালো অলরাউন্ডার। সো ইটস এ গুড টিম, ঠিক আছে? তো এই ভালো গুড টিমগুলো এগেনস্টে পড়লে, যেখানে ব্যাটিং ডেপথ অনেকটা লম্বা, যেখানে বোলিং ডেপথ অনেকটা, আজকে অস্ট্রেলিয়া দেখুন সাদারল্যান্ড বল করতে পারে, অ্যাশ গার্ডনার, সাদারল্যান্ড, ওয়ারহ্যাম, আলানা, কি প্লেয়ারের অভাব আছে? মানে সবাই বল করতে পারে, সবাই ব্যাট করতে পারে। সো ওই সব জায়গাতে কী হবে, ওই আটকে যাবে। তার কারণ হচ্ছে দৌড়তে পারি না আমরা, আমাদের সিঙ্গলসে মন কারণ নেই, কুইক সিঙ্গলস নেওয়ার ক্ষমতা নেই, মন থাকছে হয়তো, স্বাদ আছে, সাধ্য নেই। তো এনিওয়ে, আমার যদি রাউন্ড ফিগারে বলি, লাস্ট টু ফিনিশ ইট অফ, সেটা হচ্ছে যে আজকে রবিবার ভারত বনাম অস্ট্রেলিয়া খেলা আছে। এই খেলা যদি অস্ট্রেলিয়াকে ভারত হারাতে পারে, তাহলে কিন্তু ফাইনালে যাওয়ার বিরাট সম্ভাবনা আছে। কেন না, এই খেলা থেকে যে জিতের যে মানে সাইড এফেক্ট যেটা হয়, যে মোটিভেশন যেটা আসে, এবং কিছু কিছু জিনিস যেগুলো কাজ করলো তার জন্য জিতলো, সেই জিতটাকে ও সেমিফাইনালে নিয়ে যেতে পারে এবং সেটা রেপ্লিকেট করতে পারে ইংল্যান্ডের এগেনস্টে। মোটামুটি
দ্যাট উইল ওয়ার্ক আউট। আর কিন্তু দ্য চান্সেস আর ভেরি লো। যদিও অস্ট্রেলিয়া হারাবার কিছু নেই, কিন্তু অস্ট্রেলিয়া তো ওইরকমভাবে খেলবে না। অস্ট্রেলিয়া খেলবে যে ভাই আই উড হ্যাভ টু উইন এভরি, আনডিফিটেড চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবে ওরা। আবার এইদিকে বাংলাদেশের সঙ্গে সাউথ আফ্রিকার খেলা, তো সাউথ আফ্রিকা যদি বাংলাদেশকে, ওই খেলাটা আগে হয়ে যাবে অবশ্য, তো সাউথ আফ্রিকা যদি বাংলাদেশকে বড় মার্জিনে হারাতে পারে কি? হ্যাঁ পারে। দে হ্যাভ দ্য এবিলিটি, দে হ্যাভ দ্য হিটিং এবিলিটি, এবং ওদের বোলিং ভালো, ওদের ফিল্ডিং ভালো, বড় রান করার ক্ষমতা রাখছে। তাহলে কিন্তু ওরা 2 নম্বর পজিশনে চলে আসতে পারে। আর সেক্ষেত্রে ওরা 2 নম্বর পজিশনে আসবে কিন্তু ভারতের থেকে বেশি পয়েন্ট নিয়ে, অর্থাৎ ভারতকে তখন জিততেই হবে। অ্যাক্সিডেন্টালি যদি আজকে বাংলাদেশ সাউথ আফ্রিকাকে হারিয়ে দিতে পারে, খুব প্রে করছি আমি এটা, তাহলে গল্পটা অন্যরকম হয়ে গেল। কিন্তু খাতায় কলমে যেটা চলছে তাতে করে সাউথ আফ্রিকার এগেনস্টে বাংলাদেশ জিতবে, মাফ করবেন, সাউথ আফ্রিকা জিতবে বাংলাদেশের বিপক্ষে। আর ভারতের চান্স খুব স্লিম, যা কারেন্ট ফর্ম আছে ভারতের, যে লেভেলে ক্যাচ ফেলে চলেছে, যে লেভেলে ডাউন দ্য লেগ বল করছে, শ্রীচরণী ছাড়া উইকেট টু উইকেট বল করছে না কেউ। দীপ্তির বল ঠিক আছে, কিন্তু ওই যেটা বললাম যে আমাদের বাইরের দেশে তো সাইড স্পিন হয় না, বাইরের দেশে দীপ্তি কিন্তু সাইড স্পিনের বোলার, সাইড স্পিন হয় না, তো সেখানে আপনাকে টপ স্পিনের মন দিতে হবে, যেটা শ্রীচরণীর হয়, যেটা ওর টপ আর্ম অ্যাকশনে যেটা হওয়ার সম্ভাবনা বেশি। তো যাই হোক, তো সেটা আছে ওদিকে। সেক্ষেত্রে সেমিফাইনালে যদি সাউথ আফ্রিকা যায়, সাউথ আফ্রিকা বনাম ইংল্যান্ডে খেলা হবে, এনিথিং ক্যান হ্যাপেন। বাট ইংল্যান্ড আন্ডার প্রেশার ক্রাম্বল করে। আমার সেক্ষেত্রে মনে হয় যদি একটা প্রেশার গেম তৈরি হয় তাহলে কিন্তু সাউথ আফ্রিকা জিতে যেতে পারে। এবং সাউথ আফ্রিকার ওপেনার ভালো, ক্যাপ্টেন ভালো ওপেন করে। ইংল্যান্ডের সবাই ভালো ফর্মে আছে এখন, হঠাৎ করে দে হ্যাভ অন দ্য রাইজ। এই যে ইন্ডিয়ার সঙ্গে সিরিজটা 2-1 জিতলো, লাস্ট 2টো ম্যাচই জিতলো, তারপরে এই খেলা খেলতে এলো, দ্যাট হেল্প দেম। সো দে উইল রিজনেবলি ডু ওয়েল, দে আর ডুইং ওয়েল, ওদের ব্যাটাররা ফর্মে আছে। তো সাউথ আফ্রিকা বনাম ইংল্যান্ড খেলা হলে সাউথ আফ্রিকা, আমি বলবো 50-50, বাট সাউথ আফ্রিকা জিতে গেলেও যেতে পারে। আর অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজের খেলাতে অস্ট্রেলিয়া জিতবে, আমি এখন থেকেই বলে রাখছি। যদি সেটা হয়, সেটা তো হবে, অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ খেলাটা হবে, শুধু ইংল্যান্ডের সঙ্গে কে খেলবে এখনও সেটা ঠিক হয়নি। তো অস্ট্রেলিয়া ফাইনালে যাচ্ছে, এটুকু ধরে রাখতে পারেন, কারণ আজকের খেলাতে অস্ট্রেলিয়া জিতুক হারুক যাবে আসবে না, দে উইল স্টিল বি নাম্বার 1, এবং দে উইল meet West Indies in the semi-finals. So Australia will be in the finals. অপোনেন্টের নয় সাউথ আফ্রিকা, আর না হলে ইন্ডিয়া হলেও হতে পারে। সো লেটস হোপ ফর দ্যাট। বাট ওই যে বললাম, মন চাইছে যে ইন্ডিয়া হোক, যা হয় আর কি, একটা দেশাত্মবোধের জায়গা থাকে তো, কিন্তু মাথা বলছে যে কি করে হবে, অঙ্ক তো মেলাতে পারছি না। এতগুলো জিনিসের ডেফিসিয়েন্সি, একটা যদি মানে 2 কি 3টে প্লেয়ারের ব্রিলিয়ান্সের উপর একটা টিম টেনে নিয়ে যাওয়া ওইভাবে হয় না, জেনারেলি হয়নি ক্রিকেটে। দেখা যাক কী হয়। So all the best to Team India for this game today against Australia. I'll be very happy if India can win this game. But let's see. ভালো থাকুন সবাই, এনজয়।